আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স পর্ব ১৯। লেখিকা ইসরাতারা ইতি। মেয়েটাকে ভালো লেগেছে মানে মানে সব মিলিয়ে ৩-৪ বার দেখা হলো। এর মাঝে ভালো লেগে গেল। আচ্ছা, তুমি গল্পের কাহিনী বললে নাকি বাস্তব কথা? সাউকি বেশ সহজ ভঙ্গিতে জবাব দেয়, বাস্তব কথা। একটা ছোটখাটো বিস্ফোরণ হয়। সিমিন তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ায়। অবিশ্বাস্য নজরে সাউকির মুখ দেখতে দেখতে বলে, ইউ মিন ক্রাশ খেয়েছ? সাউকি মুখটা গম্ভীর করল। ডোন্ট ইউজ দিস ওয়ার্ড। ক্রাশ বড্ড সস্তা লেভেলের শব্দ। ঠিক ক্রাশ নয়, ওই হয় না একটা শীতল অনুভূতি কাউকে দেখে, এমন অনুভূতি যেন আরেকবার দেখা হলে মন্দ হবে না টাইপ। এমন হালকাও নয় আবার গাঢ়ও নয়। মানে ধর, মেয়েটিকে আজকের পর থেকে যতবার দেখব আমি আগ্রহ নিয়েই তাকাবো, সেটা পজিটিভ চিন্তা থেকে। ছ্যাচড়া ছেলেদের মতো ক্রাশ ফ্রাশ নয় এটা। মেয়েটা আমার মনোযোগ আটকেছে কিভাবে যেন। হা হয়ে আসে সিমিন। আচমকা মুখটা বন্ধ করে বলে, অনুভূতির কত ধরন যে শিখলাম এইমাত্র। হালকাও না, গাঢ়ও না, মাঝামাঝি। তা নাম্বার চাই ওই মেয়ের? সাউকি হাতের ফোনটা দেখিয়ে বলল, লাগবে না, আছে। আজ বিল পে করেছে অনলাইনে। তবে তুই আমাকে ভুল বুঝছিস। আমি মেয়েটাকে চিনি না, জানি না, তার সাথে আমার দেখা হবার চান্স নেই। আমার তাকে বিরক্ত করার ইন্টেনশন নেই। আমি কখনো পা বাড়াবো না এভাবে। আমি তখন থেকে বলতে চাইছি, সচরাচর আমি মেয়েদের দিকে তাকাই না, তবে এই মেয়েটিকে দেখব সামনে এলেই, ব্যাস এতটুকুই। সিমিন কপাল কুঁচকে ফেলে, বলে, এই সব সাতার কথা কাহিনী আমি গল্পে লিখব না। মাঝামাঝি ধরনের অনুভূতি ওয়ালা নায়ক দেখলে পাঠক বলবে, আপু এটাকে মেরে দিয়ে নতুন নায়ক আনেন। এমনিতেও শুভ্র চরিত্রটা এত মন টানছে না পাঠকের। কেউ কেউ বলছে এলালা নায়ক, অতিরিক্ত ভদ্রামি করে নায়ক, আবার একটু বখাটে না হলে চলে না। সাউকি বেশ শব্দ করে হেসে ওঠে। আরে বুদ্ধু, ওটা তো আমি আমার কথা বললাম। তুই গল্পে দেখাবি নায়ক প্রেমে পড়ে ভূত হয়ে গিয়েছে, একদম দেওয়ানা হয়ে ঘুরছে নায়িকার পেছনে পেছনে। সিগমা আলফা বিটা গামা টাইপের হয়ে গিয়েছে। কালো নায়িকাটা বড্ড মন কেড়েছে তোর নায়ক শুভ্রর। সিমিন উঠতে চাই, তার গল্প লিখতে বসতে হবে। এ ঘরে এসেছিল আইডিয়া নিতে। সাউকি তখন ওকে থামিয়ে দিয়ে বলে, যাওয়ার আগে আমার আলমারিটা একটু গুছিয়ে দিয়ে যা। ওমা, মামিনা আজ সারাদিন ধরে এসব গোছালো? সাউকি মুখটা ভার করে জবাব দিল, আরে বিকালে গ্রে শার্টটা বের করতে গিয়ে সব এলোমেলো করেছি। এখন একদম শরীর টানছে না এইসব করতে। ওদিকে মাম্মিজি কাল এই হাল দেখলে পেদাবে আমাকে। অসম্ভব। মামি কি বলল শুনলে না? আমি আর ভাবি যেন এসব না ধরি। তোমারটা তুমি করবে। আচ্ছা, পারবি না মানে? না। তবে গিয়ে তোর মামাকে বল আমার বিয়ের কথা। তোদের এত জ্বালাবো না তখন, সব আমার বউ করবে। তখন তুই আর ভাবি আসিস, আবদার করিস পিৎজা বার্গার খেতে, একদম নাক ডলা দিয়ে দেব। তখন শুধু আমার বউয়ের জন্য আনবো এসব, এনে ঘরের দরজা বন্ধ করে দেব। তুই আর ভাবি গন্ধ শুকিস তখন। ইদানিং কথায় কথায় বিয়ের কথা তুলছ যে, এত নির্লজ্জ হলে কবে তুমি ছোট ভাইয়া? আমি সত্যি গিয়ে মামাকে বললাম। সিমিন ঘুরতে আতকে উঠল সাউকি হাজারি করে বলে, এই না না, একদম না, মাফ চাই। সিমিন হাসে, তবে দুষ্টুমি করে আবার বলে, না আমি গেলাম, মামাকে বলা দরকার। বিয়ের কিড়া ঢুকেছে তোমার মাথায়, নয়তো দেখা যাবে নিজে নিজে যাকে তাকে বিয়ে করে এনেছো। একটা সত্যি কথা বলি,
তোমার পছন্দ খুবই জঘন্য। তুমি নিজের বউ নিজে এত ভালো পছন্দ করতে পারবে না বোধহয়। এই ব্যাপারে সব থেকে চৌখস আমার মেজো ভাইয়া। দেখলে কিরকম অল্প বয়সী সুন্দরী আর বোকা একটি মেয়েকে বিয়ে করে আনলো। সব দিক থেকে লাভ আর লাভ। এক মেয়ে চোখ ধাঁধানো সুন্দরী, দুই মেয়ে কম বোঝে, ডাবল লাভ। ভাবি তো পারলে ভাইয়ার কথাই খায় আর ঘুমায়। তুমি পছন্দ করলে এমন কাউকে করবে না জানি। তোমার বউ ডাইনি ধাঁচের হবে। কথায় কথায় ধমক খাবে তুমি। তখন রুমের দরজা বন্ধ করে পিৎজা না খাবে বউয়ের মার। সিমিনের কথায় সাউকির রোজকার কাল্পনিক দাম্পত্যের দৃশ্যটা ভেঙে হঠাৎ চুরমার হয়ে যায়। ও আর ওর কল্পনার বউ বিছানায় জড়াজড়ি করা থেকে উঠে একে অপরের চুল ধরে। এত বিভীষিকাময় কাল্পনিক দৃশ্যটা ঘাম ছুটিয়ে দেয় সাউকির। মনে মনে তওবা পড়ে 3 দফা, এমন করুণ দশা তার জীবনে কখনো না হোক। বউয়ের ধমক খাওয়া অবধি ঠিক আছে, তাই বলে মার? আর সাউকি এমন একটা ছেলে, ও কখনো মেয়ে জাতের গায়ে হাত তুলতে পারবে না। এমন জল্লাদ মেয়ে পছন্দ করার আগে সাউকির বুদ্ধি নষ্ট হয়ে ও পুরোপুরি পাগল হয়ে যাক। ওর বউয়ের প্রয়োজন না পড়ুক। সিমির হাসতে হাসতে উঠে যায়। তবে মামাকে বলি কেমন? বলি তার ছোট ছেলের পেটে একটা বউ কৃমি এসেছে, নাম বিয়ের কৃমি। কপাল কুঁচকে নেয় সাউকি। বিছানায় শটান হয়ে শুয়ে বলে, হুহ যা। আর আমিও যাচ্ছি বলে দিচ্ছি গিয়ে অসীম তালুকদারকে। ও পাড়ার বিসিএস ক্যাডার আর হাওলাদার। রোজ গলির মাথায় দাঁড়িয়ে তার ভাগিনাকে পেপসি কিনে দিতে চায় আর ভাগ্নিও নিয়ে খায়। সিমিনের মুখটা তখন পানসু বর্ণের হয়েছে এটা শুনে। অপরদিকে সাউকি হাসছে দাঁত বের করে। বোনকে বলে, কি ভেবেছিস খবর রাখি না? আমি তো তাও চুপ আছি। তোর মেজো ভাইয়া কি করেছে জানিস? ওই আরহানের ওপর কড়া নজরদারি রেখেছে। উল্টাপাল্টা কিছু নজরে পড়লেই হয়েছে ধরে প্যাদাবে। মহিলা কলেজের সম্মানীয় টিচার বলে মাপ পাবে না ভাই। আর প্যাদানো দেখেছিস তো? সিমিন ম্লান হাসার চেষ্টা করে, ঢোক গিলে বলে, স্যার আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয় না, উনি খারাপ কথাও বলে না। স্যার খুব সহজভাবে আমি কেমন আছি জানতে চায়। আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। কখনো এমন কথা বলেই না উনি। উনি এখানে থাকবেও না। ওনার পোস্টিং হয়েছে খুলনাতে, চলে যাবেন উনি। তোমরা দয়া করে ওনাকে অযথা কিছু বলো না। সাউকি অল্প হাসে, পরপর বলে, লোকটা আসলেই খারাপ না। আমি আর মেজো ভাইয়া 2 মাস ধরে গোয়েন্দাগিরি করছি। তবে সে পেপসি কিনে দিলেই নিবি না। যদি লোকটার এতই পেপসি খাওয়াতে মন চায় তোকে, তবে নির্ভয়ে আমাদের বাড়িতে এসে প্রস্তাব দিয়ে যেতে বলবি। কাল আবার পেপসি খাওয়াতে চাইলে এই কথা মুখের উপর বলে দিবি, ঠিক আছে? মেজো ভাইয়া সরাসরি কখনো তোর সাথে কথা বলবে না এই ব্যাপারে। বড় ভাইয়ার সাথেও কথা হয়েছে, তারা দুজনে আমাকে বলতে বলেছে ফের যেন কখনো পেপসি না খাস। এবং ব্যাপারটা পেপসি থেকে ফুল অবধি গড়ালেই কিন্তু তোর কান ফাটাবে মেজো ভাইয়া। প্রেম পিড়িতে সাফ মানা। যদি ওই লোক আসে তবে বিয়ে দেবে তোকে, নয়তো তোর ফোন জব্দ করবে। ক্লিয়ার? সিমিন ভাইয়ার সামনে এতক্ষণ ভয় পেলেও এখন পাচ্ছে লজ্জা। কোনো মতে মাথা নেড়ে ছুটে বেরোয় ঘর থেকে। সাউকি হাসছে মিটিমিটি। আরে সেদিন জন্মাতে দেখলো মেয়েটাকে, আজ সেই মেয়ে তার মনের মানুষের কিনে দেওয়া পেপসি খেতে খেতে বাড়িতে আসে। অথচ সাউকি কাউকে পেপসি তো দূর, একটা চকলেট অবধি কিনে দিতে পারল না। অথচ বিয়ের বয়স দরজার কাছে এসেছে। আরে ঝামেলার কিছু নেই তো, মেয়ে
দেখা দেখি নিয়ে এত ঝামেলা করবে না সাউকি। একটা গরিব ঘর থেকে মোটামুটি দেখতে কাউকে এনে দিলেই হয়। সাউকির আবার এত বেশি চাহিদা নেই, একটা মেয়ে হলেই হবে, মোটামুটি দেখতে আর সুন্দর একটা মন হলেই হবে। শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেলের লোভ করে না সাউকি। তবে 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 ভীষণ নরম আচরণের হতে হবে। বন্ধ দরজার ভেতরে সাউকিকে খুব খেদমত করতে হবে, এটা পেলেই হবে। গায়ের রং, লম্বা বেটে, ধনী গরিব এসব কিছু ম্যাটার করে না। আলস্য কাটিয়ে উঠে বসে সাউকি। শীষ বাজাতে বাজাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। শক্তপোক্ত শরীরটা নেড়ে চেড়ে আর মোড়া ভেঙে হালকা গলায় গেয়ে ওঠে, এক গরম চায়ে কি পেয়ালি হো 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 করি। গানটা নিজ দায়িত্বে শুনে নেবেন। দুলছিল সাউকি। অসীম তালুকদার দরজায় দাঁড়িয়ে দেখছে ছেলেকে। নিজের ধ্যান ভাঙতেই সাউকি আয়নাতে বাবার মুখটা দেখেই তড়াক করে ঘুরে যায়। থমথমে পরিবেশ। থেমে থেমে সাউকি বলল, কিছু বলবেন আব্বু? আমাকে 1000 টাকা ভাঙটি দাও, বাগান পরিষ্কার করাতে একজন লোক ডেকেছি, তাকে দিব। খুচরা নেই আমার কাছে। সাউকি ঝটপট টাকা দিল। অসীম টাকা নিয়ে চলে যেতেই বুকে হাত চেপে বিছানায় কাত হয়ে পড়ে রইল সাউকি। আব্বু কি তাকে তারারাম পাম পাম করতে দেখেছে? বুঝতে পারছে না সে। শাহানাজ অদূর থেকে স্বামীকে হাসতে হাসতে এগোতে দেখে ভীষণ অবাক গলায় বলে, কি ঘটেছে? এত খুশি কেন? খুশি না, রাগে হাসছি। রাগে কেউ হাসে? আমি হাসি। কার উপর রাগ? সাদ, ওকে এখন ছেড়ে দিন। নতুন বউয়ের সামনে কটা দিন হেনস্থা কম করেন। না সাদ না, রাগ তোমার ছোট ছেলের উপর উঠেছে। তুমি ঠিকই বলো শাহানাজ, ও বড় হয়েছে। বিয়ে না করিয়ে দেওয়ার কোনো কারণ দেখছি না আমি, তবে বিয়ে করিয়ে দেওয়ার 1000টা কারণ বেরুচ্ছে আস্তে আস্তে। ওর জন্য মেয়ে দেখতে হবে এখন থেকে। শুভ্রর বিরক্ত সালিশ বসেছে শুভ্রর বিরুদ্ধে সালিশ বসেছে। উপজেলা চেয়ারম্যানের ছেলেকে মারধর করার জন্য সালিশ থেকে ওর বড় ভাই এসে নিয়ে গিয়েছে। শুভ্রর বড় ভাইটা আবার গুন্ডা ধাঁচের। অভ্র নাম, বিয়ে করেছে একটা ছোট মেয়েকে। মেয়েটার নাম পুতুল, পুতুলের মতো সুন্দর। এর পরের দিন শুভ্রর দোকানে আবার নিশি আসে। এবারে নিশির ব্যবহার চমৎকার। শুভ্রকে ইনিয়ে বিনিয়ে ধন্যবাদ দিয়েছে। আবার নিশি যেতে যেতে তো শুভ্রকে দেওয়ানা বানিয়ে রেখে গিয়েছে। সাদা গোলাপি রঙের সালোয়ার স্যুট পরেছিল। শুভ্র শুধু তাকিয়েই ছিল নিশির দিকে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। আজকের পর্ব নাম্বার 6। সুপ্তি গড়গড় করে আজকের পর্বের সারসংক্ষেপ বলে থামতেই মূর্ছনা বইয়ের পাতা থেকে তার ডাগর ডাগর চোখজোড়া তুলল। কথা এসেছে গলায়, কিন্তু উগড়ে দিতে পারছে না। এত মিল কেন থাকবে? আজ তো সেও সাদা গোলাপি সালোয়ার স্যুট পরে ওই ছেলের দোকানে গিয়েছিল। এসব হচ্ছেটা কি আসলে? বেশ কদিন হয় পড়াশোনার ব্যস্ততায় গল্পটা পড়া হচ্ছে না মূর্ছনার। আজ সুপ্তির থেকে শুনে ও পর্বটা নিজে পড়ল এবং পড়ে এটা বুঝল ভেতরে কোনো ঘাপলা আছে। এটা স্বাভাবিক কোনো ব্যাপার অবশ্যই না। সুপ্তি বিলস গলায় বলতে থাকে, ধুর, আমি আর এই গল্প পড়ব না। কেন? একদম পানি পানি গল্প, স্বাদ নেই কোনো। আনরোমান্টিক নিরামিষ নায়ক শুধু নায়িকার মুখের দিকে তাকায় থাকে। এর বেশি দূরে যেতেই পারে না। হাবলা একটা। মূর্ছনা হেসে বলে, প্রেমের আমন্ত্রণ তো মানুষ চোখ দিয়েই করে। তুই কি 400 চোখের দিকে না তাকিয়ে নায়ক নায়িকার বুকের দিকে তাকাবে? আরে না না, ইউ গেট মি রং। মানে এমনে চোখ দিয়ে তাকায় থাকলেই তো হবে না।
আরও কড়া কিছু করতে হবে। তো হাত ধরে টেনে দেওয়ালে চেপে ধরে বলবে আই লাভ ইউ হলে মন্দ হতো না। জোস রোমান্টিক ব্যাপার এসব। মূর্ছনা সুপ্তির কথায় বেশ কিছুক্ষণ হেসে বলে, চোখটা বন্ধ করতো। সুপ্তি চোখ বন্ধ করে বলে, করলাম, কিন্তু কেন? এখন কল্পনা কর, একটা ছেলে তোকে পছন্দ করে, ভীষণ মানে ভীষণ, তোর হাত ধরে বারবার ভালোবাসি বলে, একদিন এসে তোকে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো, অথবা তোর কোমর চেপে বলল আই লাভ ইউ, তুই কি রিয়াকশন দিবি? লুচ্চা বলে কানের নিচে একটা থাপ্পড় লাগাবো, এভাবে উইদাউট মাই কনসেন্ট আমার বডি টাচ করার জন্য? সুপ্তি রেগে মেগে কথাটা বলতে মূর্ছনা হেসে বলে, চোখ খোল। সুপ্তি চোখ খুললে বলে, যেটা নিজের সাথে অ্যালাউ করতে পারবি না সেটা এত রোমান্টিসাইজ করবি না। প্রেমিক পুরুষ মানুষের কথা করা অশোভন আচরণগুলো কখনো রোমান্টিকতা নয়। ওই পুরুষ চোখ দিয়েই মেয়েদের কাবু করতে পারে। বিবাহ বহির্ভূত সম্পর্ককে হাত পা ধরে চাপাচাপি করে পোটেনশিয়াল রেপিস্টরা এভাবে হেনস্থা করে মন আদায় করতে নেই। সুপ্তি ভাবুক হয়ে বলে, তো তোর কি এই শুভ্র নায়কটাকে পছন্দ খুব? মূর্ছনা গাল ভরে হাসে, মাথাটা সামান্য ঝুঁকিয়ে বলে, ঠিক পছন্দ নয়, তবে শুভ্রর মতো কেউ এলে খুব ভালো, একটা খারাপ হবে না আই থিঙ্ক। কিন্তু গল্পের শুভ্রের মতো বাস্তবে শুভ্ররা কালো মেয়েদের প্রেমে পড়ে না। বাদ দে, পড়তে বস, আমাকেও পড়তে হবে। পাশের ঘরে বক্সে সকাল থেকে গান বাজছে গানটা, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে যান। একই গান ঘুরিয়ে ফিরিয়ে চালনা করার মানেটা বুঝছে না নিশা। আপাতত ও কিছুই বুঝতে চাইছে না। উপপাদ্য নাম্বার 9 ব্যতীত গিলে খেতে হবে এটাকে। সম্মুখে ল্যাপটপ কোলে নিয়ে দীর্ঘ মানুষটাকে বার কয়েক দেখলো, আবার মুখ চোখ বেশ গম্ভীর। আজ এ নিয়ে 4 বারের মতো নিশার গলা কেঁপে উঠল কান্নায়, রাগে, অভিমানে। সে তো প্রতিজ্ঞা করেছিল এই লোক নিজে থেকে এসে তাকে দুহাতে লুফে নিয়ে কোলে তুলে আদর না দিলে সে ফিরেও তাকাবে না লোকটার দিকে। তবে এখন কেন দেখছে বারবার। সাদকে বেশি সুন্দর লাগছে বুক খোলা শার্টে, তাই গা থেকে ভুরভুর করে পারফিউমের ঘ্রাণ আসছে, তাই নিশা শ্বাস ফেলে লম্বা করে। অভিমান তীব্রতর হয়। এত কিছুর পরেও সাদের অবিচল রূপ দেখে কি করে এত দ্রুত একজন মানুষ রূপ বদলাতে পারে? আগে আপু বলতো, এখন 2 চোখে দেখছে নিশা। এই সকাল বেলাও তো প্রায় নিশার হাত পা ধরে করেছে কাছে আসার বায়না, অথচ তারপরে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি খেলেছে। আজ ফাল্গুন। টিভি ছেড়ে পয়লা ফাল্গুনের খবরটা দেখতেই নিশার মন চাইল সব জুটিদের মতো শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে বেরুতে। এটা কি অন্যায় করেছে নিশা? মোটেই না। বয়সটা স্বাদ আহ্লাদ করার। কিন্তু জবাব কি ছিল? কিছু শক্ত শক্ত কথা। নিশার আবার চোখ ভরে উঠল। দুলাভাইকে সে খুব সামনে থেকে দেখেছে। নিজের জীবনেও যদি এমন কাঠখোট্টা স্বামী জোটে তবে আর কি করার। সাদ ল্যাপটপ সরিয়ে তখন দেখে মেয়েটাকে। এত বাড়াবাড়ি এবার সত্যি মেজাজ গরম করিয়ে দিতে চাই ওর, কিন্তু মেজাজ গরমের ধরনটা একটু আলাদা ছিল সাদের। চোখের পানি দেখতে ইচ্ছুক নয় তাই। ধীর স্থির বলল, নিশামণি, পকেট খালি হয়ে যাচ্ছে প্রায়, এ নিয়ে ভীষণ প্যারায় আছি। সকাল থেকে 4টা অ্যাপ্লিকেশন রেডি করলাম, দ্রুত একটা
জুৎসই চাকরি না পেলে কি হবে বুঝতে পারছো? এই পয়লা ফাল্গুন বাইরে গিয়ে আমি তো তোমাকে খালি হাতে ঘোরাতে পারবো না। আমার মন চাইবে শাড়ি কিনে দিতে, কারি কারি ফুল কিনে দিতে, আবার আমার সস্তা জিনিস চোখে খায় না। তো ধরো আজ বাইরে বেরুলেই 1,000-5,000 বাজেট, এটা এখন একটু কষ্টের হয়ে যাবে। এসব তো বুঝতে হবে নিশামণি। ইনফ্যাক্ট এসব ছোট ছোট ব্যাপারগুলো তোমাকেই বুঝতে হবে। এটা তোমার কর্তব্য। এই ফাল্গুনটা স্যাক্রিফাইস করো, আমি তোমাকে 1,000 ফাল্গুন দেব সামনে। সাদ আস্তে ধীরে বলতে রিসা ঝট করে হাতের বইটা সরিয়ে এবার উঠে দাঁড়ালো। ব্যগ্র গলায় বলে, বুঝি তো, আপনি বরং আমাকে 20 টাকার বাদাম খাওয়াবেন। ফুল, শাড়ি, মাথার ক্রাউন এসব কিছু চাই না। আমি শুধু আপনার হাত ধরে শিমুলতলা ঘুরবো। সত্যি বলছি, পাক্কা প্রমিস। আপনি কেন কিনে দিলেন না এসব ভেবে মন খারাপ একটুও করবো না, কসম। সাদ ল্যাপটপ থেকে ওর চোখ দুটো তুলে নিসার দিকে মনোযোগ দিল। এত উৎসাহ, এত স্বাদ, এত আহ্লাদে মাখা মুখটা দেখে সাদ নানা করতে পারল না। আর ও যদি এইবার এই মেয়েকে ফিরিয়ে দেয় তবে ও একটা অপদার্থ। গলা খাকারি দিল সাদ। বলল, শুধু বাদাম ভাজা দিলেই চলবে? পিৎজা লাগবে না? প্রশ্নটা করতে করতে সাদ বাঁকা হাসে। রিসা লজ্জায় মাথা নুইয়ে নিয়ে বলে, না, খাবো না পিৎজা। দরকার নেই পিৎজায়, বেশ রেডি হও। ঘুরতে যাওয়ার কথা থাকলেও শেষমেশ ওদের ঘুরতে যাওয়া আর হয়ে ওঠেনি। হলুদের রঙের একটা মণিপুরি শাড়ি গায়ে জড়িয়ে কেবলমাত্র চুলটা ঠিক করেছিল নিসা। ঠিক তখনই নাফিয়া কল করে বলল, আজ ও বাড়িতে ভালো মন্দ রান্না হবে, অসীম যেতে বলেছেন সাদ নিসা দুজনকেই। খবরটা পাওয়ার পর থেকে নিসা পুরোপুরি মত পাল্টে ফেলেছে। ওর এখন পাগলামি উঠেছে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাওয়ার। সাদ বউয়ের মুড সুইং দেখে বলল, ভেবে দেখো, একবার বলেছে বলেই হ্যাংলার মতো যেতে হবে এমন কোনো কথা নেই। আবার গিয়ে দেখবে তোমাকে ওখানে রেখে দেওয়ার পরিকল্পনা করেছে সবাই। এর চেয়ে ভালো চলো শিমুলতলা ঘুরি। নিসা খোলা চুলগুলো খোপা করে নিল। শ্বশুর বাড়িতে যাবে বলে শাড়ির আঁচল উঠিয়ে মাথায় দিল ঘোমটা করে। বলল, বাবা মায়ের সামনে হ্যাংলা হলে আমার মান কমে যাবে না আপনার মতো আমার মান নেই অত। বাবা নিজে থেকে ডেকেছেন, এটাই যথেষ্ট। কেন ডেকেছেন, কিভাবে ডেকেছেন সেটা পরের বিষয়। ওই দিন রাতে বলেছি আমি আমার স্বামীর কাছ থেকে কোথাও যাব না। তার মানে এই নয় যে আমার স্বামীকে যারা জন্ম দিয়েছেন আমার জীবনে তাদের আদেশ নিষেধের কোনো মূল্য নেই। আপনি আপনার বাপের সাথে ইগো খেলা খেলতে থাকুন, আমি হ্যাংলা হবই। ও বাড়ি থেকে যতবার আমাকে ডাকবে আমি ছুটে গিয়ে দাওয়াত খেয়ে আসব। বরং একটু আগে ভাগে গিয়ে হাতে হাতে কাজও করে দিব। গড়গড় করে কথাগুলো বলে নিসা স্লিপার বের করে পায়ে পড়ে। সাদ পাঞ্জাবির বোতাম ধরে হা করে তাকিয়ে আছে। অনিমেষ চোখে দেখছে গোলগাল বেটে খাটো দেখতে অসম্ভব রূপবতী রমণীকে। কি সুন্দর, কি সুন্দর! দেখতে দেখতে ভাবছে সাদ, এত চমৎকার বুঝের মেয়েটি তার বউ, অপদার্থ সাদের বউ। এত গভীর সাংসারিক জ্ঞান রাখার জন্য সাদের উচিত টকাস করে কিছু চুমো পুরস্কার দেওয়া এই মেয়েকে এক্ষুনি। কিন্তু ওতে সাজ নষ্ট হবে, তাই সাদ পুরস্কারটা দিল না। পুরস্কারটা তাৎক্ষণিকভাবে দিতে না পারায় সাদের বেশ মন খারাপ হলো। আজ বিকালে অসীম তালুকদার যখন ঘরে বিশ্রাম নিচ্ছিল তখন নাফিয়া এলো প্রস্তাবটা নিয়ে। সারাদিনে শাহেদের সাথে কথা হয়নি। শাহেদ এক্সামের প্রশ্ন রেডি করতে ব্যস্ত, তাই একলা ফাল্গুনের বিকালটা অলস কাটাবে নাফিয়া। তাই গিয়ে শ্বশুরের কাছে আবদার করলো শীত শেষ হবার আগে বাড়িতে পিঠা উৎসব করবে, শেষবারের
মতো বাড়ির খোপের বড় রাজহাঁস দুটো জবাই করতে বলেছে কাজের মেয়েদের। শাহানাজ চিতই পিঠা বানাবে, তাই চালের গুঁড়া বের করেছে। শুক্রবার বিধায় সাউকি সিমিন বাড়িতেই ছিল, কিন্তু তবুও বাড়িটা অর্ধেকটা ফাঁকা। এই শূন্যতা অসীম তালুকদার টের পান। ইনিয়ে বিনিয়ে বড় বউকে বললেন, ভালো মন্দ রেঁধে এদিক সেদিক টিফিন বক্স ভরে না দিয়ে বরং তাদের ডেকে এনে খাইয়ে দাও। এত কেন ঠেকা পড়েছে তোমাদের খাবার টেনে খাওয়াতে তাদের? তারা এসে খেয়ে যেতে পারে না? শ্বশুরের কথায় নাফিয়া হেসে ফেলেছে ফিক করে। একটুও দেরি না করেই সাদের মোবাইলে কল করেছে। বিকাল তখন 3টা। 4টা নাগাদ সাদ আর নিসা এলো। নতুন বউ প্রথমবার বাড়িতে পা রাখার পর শাহানাজ জড়িয়ে ধরে চুমু খেলেন কপালে, আদর করে মাথায় হাত বুলিয়ে ধরে থাকলেন। আবেগ সামলাতে না পেরে কিছুক্ষণ কেঁদে বলে উঠল নিসাকে, এমন করার মানে হয় বাবা ছেলের বল? আরে একজন একটু ইগো কমিয়ে দিলেই পারে। সাদ ও ইগো কমিয়ে আসছে না, সেও ডাকছে না। বুকটা ফাটছে আমার। মানুষ এখন হাসছে এই পাদমার্কা মান অভিমানের গল্প শুনে। নিসাও শাশুড়ির মাথায় হাত বুলায় ধীরে ধীরে বলে, মা ঠিক হয়ে যাবে সব। আপনার ছেলের মনটাও ছটফট করে এখানে থাকার জন্য, এই আমি বেশ টের পাই। দেখবেন একদিন ঠিকই নরম হয়ে বাবার কাছে ধরা দেবেন। আমি বোঝাবো এখন থেকে, আপনি কান্না থামান। এতটুকু মেয়ের মুখে এমনতর সান্ত্বনার কথাগুলো শুনে শাহানাজ ধাতস্থ হলেন। নিসার দিকে তাকিয়ে চোখ মুছতেই হঠাৎ বলে উঠলেন, এমা তোমার গলায় এত দাগ কেন? সোনার চেইনটা কি পলিশড নয়? র্যাশ উঠেছে দেখছি। এমন সময় নাফিয়া ঘরে ঢুকে ছো মেরে ধরল নিসার হাত। তাড়াহুড়া লাগিয়ে শাশুড়িকে বলল, আম্মা যাই উঠুক আমি মলম দিচ্ছি, আপনি রান্নাঘরে গিয়ে চালের গুঁড়া গুলে দিন, আমি পরিমাণ বুঝছি না পানির। শাহানাজ চলে যাওয়ার পর পেট চেপে হাসতে লাগলো নাফিয়া। নিসার লাজে রাঙা গাল দুটো ধরে বলল, গলা ঢাক হাবলি। আর তোর শাশুড়ির কথায় অবাক হোস না, এই ভদ্রমহিলা মাঝে মাঝে এমন এমন কথা বলে আমি ভাবতে বসে যাই আদৌ ওনার 3টা ছেলে আছে, বড় বড় একদম কচি খুকি যেন। আসলে মনে হয় আব্বা বেশ ভদ্র সম্পদ ছিল, আর ওনাদের ছেলেগুলো চরম অসভ্য। র্যাশ উঠেছে নাকি গলায়? হা হা হা। কি সরল মহিলা আমাদের সরল শাশুড়ি। নিসাও হেসে ফেলে, বলে সবাই সরল, আর তুমি বুঝি চালাক। একদম। চল রান্নাঘরে, সাহায্য করবি আমার। মেহমান হয়ে এসেছিস ঠিক আছে, তবে বাড়িটা তোর শ্বশুরের, আমি একা পারবো না এত লোকের রান্না করতে। তোর ভাগেরটা তুই করে দিয়ে যা। অসীম তালুকদার বসার ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। রান্নাঘর থেকে কিছুক্ষণ পর পর শাহানাজ, নিসা, নাফিয়া আর সিমিনের হাসাহাসির শব্দ ভেসে আসছে। ওসব শুনতে অসীমের ভালো লাগছে। বাড়িটাকে একটা সংসার মনে হচ্ছে। এর সাথে বাচ্চা কাচ্চার ক্যাও ক্যাও ধরনের আওয়াজ যুক্ত হলেই পুরো জমে যাবে। তখন অসীম হবে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। অসীমের সামনে জড়সড় হয়ে বসে আছে সাদ। নিজের বাড়িতে আজ নিজেই অতিথি। সাউকির সাথে বসে খেলা দেখছে। অসীমের ইচ্ছা করছে সাদকে গিয়ে ঠাটিয়ে কানের গোড়ায় একটা চড় মারতে, চিল্লিয়ে বলতে, অতিথি সেজেছ? যাও গিয়ে বাগান ঘুরে দেখো, তোমাদের 3 ভাইয়ের বাড়ির প্লট কেটে বাঁধিয়ে দিয়েছি পেছনের এরিয়ায়, যাও গিয়ে দেখো। কিন্তু অসীম বললেন না, চুপচাপ চেয়ে রইলেন ছেলের দিকে। আজ অসীম হঠাৎ করেই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আজ খেতে বসলে সাদকে বলে দেবেন, বউ নিয়ে চলে এসো এ বাড়িতে, বাপের ব্যবসা দেখতে হবে না, দোকানদার হতে হবে না, চলে এসো। এই অহেতুক দূরত্ব পছন্দ হচ্ছে না, যেভাবে ইচ্ছা সেভাবে থাকো, তোমাদের ব্যক্তি স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। অসীম এই ভাবনাতেই
সাদকে ডেকেছেন। সাদ আর নিসা এ বাড়িতে আসবে। নাফিয়াকেও জোর করে এবার বরিশাল পাঠাবে। সাউকির জন্য মেয়ে দেখবেন। আপাতত এই 3টা চিন্তা আছে তার মাথায়। ল্যাবের থেকে বেরিয়ে বাইকটা একটানে বেলস পার্কে এনে থামালো শাহেদ। ও বাইক চালাচ্ছিল মূলত উদ্দেশ্যহীনভাবে। কি মনে করে এখানে এলো জানা নেই, তবে এসেই বুঝলো বিপদ। বেলস পার্কের কানা অবধি ভরে গিয়েছে লোকারণ্যে। আজ পয়লা ফাল্গুন বলে ফাতেমা বাইক থেকে নেমে একপাশে দাঁড়িয়ে শুকনো দৃষ্টি চেয়ে রইল সাদের দিকে। ওকে বেশ অসুস্থ লাগছে। শাহেদ বাইকটা পার করে দ্রুত পায়ে এগিয়ে এসে ফাতেমার 2 গাল ধরে বলে, এখানে থাকবে নাকি বাড়িতে নিয়ে যাব? শরীর এখন কেমন? ফাতেমা হঠাৎ করে কেঁদে দিয়ে বলে, আমি বুঝতে পারিনি শাহেদ, সত্যি বলছি। শাহেদ ওর মুখ চেপে থামিয়ে দেয়। রাগে বলে, ডোন্ট ট্রাই টু টক রাবিশ। বলো এখানে বসো, এখানে বসো। হসপিটালে বড্ড হাসফাস করছিলে তাই আনলাম। আমার মাথাতেই ছিল না আজ পয়লা ফাল্গুন, নয়তো এখানে আসতামই না। চোখ মুছে ফাতেমা শাহেদের কাঁধে মাথা রেখে বলে, না এখানে থাকি, এই ভিড়ে আমাদের চিনবে কে? কিছুক্ষণ দুজন নীরব থাকে। হুট করে আবার ফাতেমা ফুপিয়ে ওঠে, নিজের পেটে রেখে হাত আর এক হাত শাহেদের হাত খামচে ধরে বলে, এত লুকোচুরি আমার ভালো লাগছে না শাহেদ, আমি স্বীকৃতি চাইছি এইবার। আমি তো উপপত্নী নই তোমার যে এভাবে লুকিয়ে থাকবো। আমি তোমার বউ, ধর্মমতে বিয়ে করেছি আমরা। তুমি এবার ওকে জানিয়ে দাও প্লিজ। ভয় পেও না, প্রয়োজনে আমি গিয়ে ওর পা হাত ধরবো। তবুও এই গোপন জীবন আমার চাই না। এতদিন বেশ শক্ত থেকেছি, এবার মানসিকভাবে ভেঙে পড়ছি আমি স্বীকৃতি চাই এবার। শাহেদ নির্বিকার, ওর দৃষ্টির সামনের ভিড়ে নারী পুরুষ জোড়ায় জোড়ায় এসে ফাল্গুনের বাতাস মাখছে গায়ে। অসীম তালুকদার সাদকে কিছু না বললেও সাদি উঠে ঘুরে ঘুরে বাড়ির পেছনের বাগান দেখে এলো। বড় পুকুরটাতে গলদা চিংড়ি পালা হয়। ছাবি পেতে বেশ কয়েকটা গলদা চিংড়িও ধরলো সাউকির সাথে। তারপর এসে বসার ঘরে বাবার পাশে আবার বসলো। বাবা ছেলেতে কোনো কথা না হলেও অনুভূতি আদান প্রদান হয় নৈশব্দে। ফ্লাক্স থেকে চা ঢেলে সব বাবার সামনে কাপটা বাড়িয়ে দিয়ে বিনয়ী গলায় বলে, আজ এলজিতে অ্যাপ্লাই করেছি আব্বু, বরগুনার শাখাতেই। ওনারা ডেকেছেন 27 তারিখ ইন্টারভিউ দিতে, দোয়া করবেন। আল্লাহ ভরসা। অসীম টিভির স্ক্রিন থেকে দৃষ্টি না সরিয়ে বলে, চাকরি হয়ে গেলে অন্য কোথাও পোস্টিং পড়লে আগের বারের মতো ভুল করো না। নিসাকে এ বাড়িতে রেখে যেও। আগে নিজে ঠিকঠাক হয়ে তারপর ওকে নিয়ে যেও। ততদিনে ওর পরীক্ষা হয়ে যাবে। আমরা আছি এখানে ওকে দেখার জন্য। আমরা আছি কথাটা কি ভীষণ শান্তিদায়ক। সাদ চুপচাপ বাবার কথা শুনে যাচ্ছিল। ক্রমশ ঠোঁট ছড়িয়ে যাচ্ছিল হাসিতে। সাউকি পরিবেশটা আরো হালকা করতে টিভি অন করে দিল। বরিশাল নিউজ চ্যানেলে ফাল্গুনের প্রোগ্রাম হচ্ছে। খালি গলায় শিল্পীরা গান গাইছে বেলস পার্ক সংলগ্ন বটতলায়। সে এক মার্জিত শ্রুতিমধুর উপস্থাপনা। সবাই টিভিতে মনোযোগ দেয়। রান্নাঘরে মহিলারা হাসি ঠাট্টা থামিয়ে রান্না নিয়ে বেশ সিরিয়াস হয়ে পড়েছে এইবার। শাহানাজ তার 2 পুত্রবধূ আর সিমিনকে শেখাচ্ছে বরিশালের পদ্ধতিতে হাঁসের মাংস রান্না। এর মাঝে নাফিয়া মুড়ি মাখিয়ে নেয়। শাহানাজ মাংসটা প্রেসার কুকারে চাপিয়ে বলে, তোরা যা, আসছি আমি, যা গিয়ে এসির নিচে বস, সব কটা ঘেমেছিস। ওরা বেরিয়ে পড়ে 3জনই। খিলখিল হাসি থামছে না। আজ নাফিয়া একটু বেশি হাসছে। পেট চেপে নিসাকে বলে, যত হাসি তত কান্না। আজ দেখিস তোর ভাসুরের সাথে ঝগড়া হবে আমার, আমি টের পাচ্ছি বেশ। অসীম
তালুকদার তখন উঠতে চাইলেন, সাউকিকে বললেন, আসরের সময় হয়েছে, টিভি অফ করো। সাউকি ঝটপট রিমোট তুলল হাতে। ঠিক তখন সিমিন চেঁচিয়ে উঠল, আরে আরে, ওটা বড় ভাই না? দেখো সবাই! এত জোরে চেঁচালো সিমিন যে রান্নাঘর থেকে ছুটে এলো শাহানাজ। বাকি সবাই অবাক চোখে দৃষ্টি রাখলো বিশালাকার টিভির স্ক্রিনে, যেখানে ফাল্গুনের গান বাজছে। মাইক হাতে দাঁড়িয়ে আছে এক প্রতিবেদক। নাফিয়ার হাতের মুড়ির মাখার বাটিটা ঝরাত করে ফ্লোরে পড়ল। ও অপলক কিছুক্ষণ টিভির স্ক্রিনে চেয়ে থেকে বোকা বোকা মুখ করে তাকালো সবার দিকে, যারা নাকি সম্পর্কে ওর শ্বশুর শাশুড়ি, দেবর, যা আর ননদ। চলবে। আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্টগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের সকল প্রকার নিত্য নতুন গল্পগুলো দেখার জন্য পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।